হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু অল। তো ইন্ডিয়ান পলিটি বা ভারতের সংবিধান তার প্রথম একদম বেসিক কনসেপ্ট নিয়ে আজকে প্রথম ক্লাস। বিভিন্ন সরকারি পরীক্ষাতে কিন্তু কনস্টিটিউশন থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আসে এবং তার কিন্তু একটা স্বচ্ছ ধারণা কিন্তু তোমাদের প্রয়োজন হয়। তো চলো, এখানে মূলত আমি সংবিধান কি, কোথা থেকে উৎপত্তি হয়েছে, সংবিধানকে আমরা কত ভাগে ভাগ করতে পারি সেই বিষয়ে কিন্তু ভিডিওটা করেছি। আচ্ছা, প্রথম কি সংবিধান কাকে বলি? তা সংবিধান বলতে কি না, ল অফ এ ল্যান্ড, অর্থাৎ একটা নির্দিষ্ট ভূখণ্ডের মধ্যে, একটা নির্দিষ্ট জায়গার মধ্যে যে আইন, যে নিয়ম, যে ধারণা বা যে মত আমরা নিয়ে চলি বা আমরা পোষণ করি, আমরা মেনে চলি, তাকেই কিন্তু আমরা সংবিধান বলি। তা সংবিধানকে এক কথায় তাহলে ল অফ এ ল্যান্ড বলা হয়। কিংবা আরও একটা জিনিস বলা হয়, সেটা হচ্ছে অ্যাপেক্স ল অফ এ নেশন। অ্যাপেক্স মানে হচ্ছে কি না সর্বোচ্চ, অর্থাৎ কোনো একটা দেশের যে আইন, যে কোড, যে বিধি থাকে তার কিন্তু সর্বোচ্চ যে জায়গা সেটা কিন্তু কনস্টিটিউশন। ঠিক আছে, কনস্টিটিউশনকে মূলত আমরা দুই ভাগে ভাগ করতে পারি। প্রথম কি, একটা হচ্ছে রিটেন কনস্টিটিউশন, মানে হচ্ছে যেটা হচ্ছে লিখিত। ঠিক আছে, লিখিত বা যেটার একটা ডকুমেন্ট আকারে রাখা আছে সেটাকে আমরা রিটেন কনস্টিটিউশন বলি। যেমন কি ভারতের সংবিধান, আমেরিকার সংবিধান, বাংলাদেশের সংবিধান, আরও প্রচুর দেশ যাদের কিন্তু লিখিত সংবিধান রয়েছে। আর একটা হয় যেটা হচ্ছে আনরিটেন কনস্টিটিউশন, অর্থাৎ অলিখিত। ঠিক আছে, তাহলে অলিখিত সংবিধান। অলিখিত সংবিধান মূলত হচ্ছে কি না ইউকে বা ব্রিটেন, গ্রেট ব্রিটেন, ইসরায়েল, এদের কিন্তু অলিখিত সংবিধান আছে। অর্থাৎ কি, এখানে অলিখিত সংবিধান মানে এমন নয় যে তারা নিজের ইচ্ছা মতো সবাই চলে নাগরিকরা, সেখানে কিন্তু একটা নিয়ম বিচার বা একটা বিধি সেখানে কিন্তু আছে, একটা রীতি, সামাজিক একটা রীতি, তার ভিত্তিতে কিন্তু তারা চলে। ঠিক আছে, আরও একটা ব্যাপার হচ্ছে, ধরে নাও ইন্ডিয়াতে কনস্টিটিউশন যদি না থাকতো তাহলে কি আরও কি অন্য কোনো আইন থাকতো না? হ্যাঁ, আইপিসি তোমরা নাম শুনেছো, ইন্ডিয়ান পেনাল কোড, তাছাড়া বহু আইন কিন্তু আছে, সেরকম আইন আরও যেগুলো সংবিধানে লেখা নেই। তাহলে এই সমস্ত দেশে, অর্থাৎ ইউকে, ইসরায়েল, এই সমস্ত দেশে কি এই ধরনের জিনিস কিন্তু চলে। তারপরে কি, সারা বিশ্বের মধ্যে ইন্ডিয়ান কনস্টিটিউশনটা সেটা কি মোস্ট কম্প্রিহেন্সিভ, অর্থাৎ সবচেয়ে বেশি জটিল এবং কি না লংগেস্ট এবং দীর্ঘতম, সবচেয়ে বেশি জটিল এবং দীর্ঘতম সংবিধান হচ্ছে ভারতের সংবিধান। আর সবচেয়ে স্মলেস্ট কনস্টিটিউশন কোনটা না, ভাটিকান সিটি কনস্টিটিউশন। ঠিক আছে, সবচেয়ে ছোট দেশ, তাদের ছোট সংবিধান। নেক্সট আমরা চলে আসি, বিশ্বের সবচেয়ে প্রথম যে সংবিধান এসেছিল সেটা না ইউএসএ কনস্টিটিউশন, সে সম্পর্কে আমাদের একটু প্রয়োজন হয় জানা। তাহলে চলো জানা যাক। ইউএসএ সংবিধান সেটা কিন্তু বিশ্বের মধ্যে প্রথম এবং প্রাচীনতম সংবিধান। ঠিক আছে, তাহলে প্রথম বিশ্বের মধ্যে সংবিধান কিন্তু আমেরিকান সংবিধান। তারপরে কি, এটা 1789 সালে বা 1789 এই সময় কিন্তু এটা এসেছিল। এর মোট ধারা ছিল 7টা ধারা, বা ইংরেজিতে যেটাকে আমরা বলি আর্টিকেল। আর্টিকেল বলতে কি না, আমরা সংবিধান বলতে তো একটা বই পড়ি, তো সেই বইয়ে ধরে নাও কোনো একটা বইয়ে একটা চ্যাপ্টার থাকে, সেই চ্যাপ্টার বিভিন্ন বিষয় থাকে, বিষয়বস্তু থাকে 1 2 3 4 করে। তো সংবিধানেও এরকম জিনিস আছে, পরপর পরপর আর্টিকেল 1, আর্টিকেল 2, আর্টিকেল 3, আর্টিকেল 4 এরকম পরপর দেওয়া থাকে জিনিসগুলো। তো সেরকম খুবই অল্প সংখ্যক, সেটা কিন্তু 7টা কিন্তু ধারা আমেরিকান সংবিধানে আছে। ভারতের কটা আছে সেটা সব আসবো পরে, মূলত আমাদের ভারতীয় সংবিধানই পড়তে হয়, কিন্তু তার আগে বেসিক কিছু জিনিস জানতে হবে। নেক্সট কি, মোট সংশোধন হয়েছে, তাহলে মোট কতবার সংশোধন হয়েছে না 27 বার, ইংরেজিতে যেটাকে আমরা বলি অ্যামেন্ডমেন্ট। ঠিক আছে, অ্যামেন্ডমেন্ট মানে হচ্ছে সংশোধনী। এটা কি না, ধরে নাও যখন ভারত স্বাধীন হয়েছিল তখন সংবিধান রচনা হলো, তখন কিছু জিনিস যেটা এখন আর প্রয়োজন নেই, তাহলে সেই জিনিসগুলোকে আমরা রেকটিফাই করে বার করে দিতে পারি। আবার কি না, ধরে নাও আগে ছিল না কিন্তু এখন চলে এসছে, তাহলে সেগুলোকে আমাদের অ্যাড করতে হবে সংবিধানে। তো এই যে রিমুভ করা, অ্যাড করা, এটা যে পদ্ধতির মাধ্যমে হয় সেটাকে আমরা সংশোধনী বা অ্যামেন্ডমেন্ট বলি। ঠিক আছে, আমেরিকাতে এখনও পর্যন্ত কিন্তু 27টা সংশোধনী আছে। নেক্সট কি, আমেরিকান সংবিধান নির্মাতা বা ফাদার অফ আমেরিকান কনস্টিটিউশন সেটা কি না, জেমস ম্যাডিসনকে আমরা বলি। আর ভারতের সংবিধান নির্মাতা তোমরা সবাই জানো, আমরা কাকে বলি না, বি.আর. আম্বেদকরকে, বা ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন কাকে বলি না, বি.আর. আম্বেদকরকে বলি। কম্পিটিটিভ জিকে অ্যান্ড এইচএস ফিজিক্স একদম নতুন চ্যানেল, এবং এখানে কিন্তু আমি সব ধরনের জিকে বা তোমাদের পলিটি, ইকোনমি, ম্যাথ, জিআই সব কিছু, মানে হিস্ট্রি, জিওগ্রাফি সব ক্লাস এখানে প্রোভাইড করি, এবং যে কোনো পরীক্ষার কাট অফ এবং কোশ্চেন আলোচনা কিন্তু এখানে করা হয়। তোমরা চাইলে এর সঙ্গে জুড়ে থাকতে পারো। অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে যেও একটা। চলো নেক্সট, ভারতের সংবিধানের উৎপত্তি এখানে শুরুটা করা আছে জাস্ট, তার পরের ক্লাসে আমি সব কিছু ডিটেলসে বলবো, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড অফ কনস্টিটিউশন পরের ক্লাস থাকবে, এবং তারপরে প্রিএমবেল, ফান্ডামেন্টাল রাইটস কিন্তু পরপর আমি অবশ্যই নিয়ে আসবো। প্রথম কি, ভারতের সংবিধান একেবারে ভারতের মানুষের মধ্যে যখন স্বাধীনতার
উন্মাদনা জেগে উঠেছিল, তোমরা জানো অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন, কোয়াইট ইন্ডিয়া মুভমেন্ট বা ভারত ছাড় আন্দোলন এরকম যখন ছিল, সেই সময়ই কিন্তু ভারতের সংবিধানের কথা মাথায় এসেছিল ভারতীয়দের মধ্যে। তো ফার্স্ট গান্ধীজি একটা আনঅফিসিয়ালি কোনো একটা হয়তো সভা থেকে ডিমান্ড করেছিল, সেটা 1923 সালে, যদিও এটা আমাদের পরীক্ষাতে আমরা লিখি না, কিন্তু আনঅফিসিয়ালি কিন্তু ফার্স্ট গান্ধীজিই করেছিল। এবং অফিসিয়ালি এইটাই কিন্তু পরীক্ষাতে দেয় মূলত, যে ফার্স্ট কবে ভারতের সংবিধানের একটা প্রস্তাব দেওয়া হয়, সেটা হচ্ছে কি এম.এন. রয় বা মানবেন্দ্রনাথ রয় 1934 সালে কিন্তু ডিমান্ড করে। এম.এন. রয় সম্পর্কে তোমরা সবাই জানো যে 1925 সালে তিনি কিন্তু কানপুরে কিন্তু সিপিআই, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া প্রতিষ্ঠা করেন, ঠিক আছে, বা দ্য ট্রানজিশন অফ ইন্ডিয়া এরকম একটা গ্রন্থ তার লেখা আছে, আরও বিভিন্ন আছে, কিন্তু এটা পরীক্ষাতে বেশি দেয়, মনে রেখো। তিনি কিন্তু ফার্স্ট অফিসিয়ালি ডিমান্ড করছে। নেক্সট যখন এম.এন. রয় করে দিল, তার কিছু পরে 1936 সালে জাতীয় কংগ্রেস, তৎকালীন সময় জানো ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আইএনসি তখন কিন্তু সবচেয়ে বৃহত্তর পার্টি ছিল, তাদের প্রত্যেক বছরের ডিসেম্বরে যে অধিবেশন হতো, সেই অধিবেশনে মূলত রেজলিউশনগুলো নেওয়া হতো, এবং জাতীয় কংগ্রেসের লখনৌ অধিবেশনে কিন্তু প্রথম এই প্রস্তাব করা হয় যে আমাদের একটা সংবিধানের প্রয়োজন আছে, ঠিক আছে। তো এই হচ্ছে একটা ছোট্ট ব্যাকগ্রাউন্ড যে কোথা থেকে কোথায় আসে সংবিধানটা। এরপরে মূলত মেন চ্যাপ্টার হচ্ছে ব্যাকগ্রাউন্ড অফ কনস্টিটিউশন, সেটাই কিন্তু আমি নিয়ে আসবো নেক্সট ক্লাসে। তো থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য, অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার কিন্তু করো।